মুক্তিযুদ্ধের প্রবলেমটা হয়ে গেছে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে ধরেন বিগত যে সরকার ছিল তারা যে পরিমাণে অন্যায়, অত্যাচার, লুটপাটতন্ত্র, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মুক্তিযুদ্ধ যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, তার যে অধিকার সেটাকে ধ্বংস করে দেয়া, এই কাজগুলো করেছে। ধরেন মিডিয়া আপনাদেরকে পিক করছে না, আপনাদেরকে আসলে জনগণের কাছেও সেইভাবে পৌঁছাতে পারছেন না, এবং এই সরকারও যদি পাত্তা না দেয় বা এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস জায়গায় যদি না ডাকে, তাহলে আপনারা পৌঁছাবেন কি করে? মানে আপনার প্রবলেম, আপনার মিন্স আপনি ব্যক্তি বলছি না, এই যে যারা মিডিয়া, মানে আমাদের সাংবাদিকদের প্রবলেম। একেবারে আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। ভোটের মাঠে কেন জনগণের কাছে গিয়ে পৌঁছাতে পারেন না? ধরুন গতকাল সারাদিন ধরেই আমরা আমাদের পার্টিগতভাবে ঢাকা সহ সারা দেশে অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে ছিলাম। যে জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে যে আলোচনাটা উঠলো, সেইটা কেন কমপ্লিট করলেন না? আমাকে বলেন, আপনি কি এটা নিয়ে আলোচনা তুলেছেন? কোন মিডিয়া কি আলোচনা তুলেছে? বলছি নাহিদ ইসলামরা জনগণের কাছে পৌঁছাচ্ছেন, তাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স। এবং এই ব্যবস্থা বদলের জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ, নির্দিষ্ট রাজনীতি, সেটা গড়ে তোলাই আমার কাছে প্রধান কাজ। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। যেহেতু এবং সেহেতুতে ভরা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছে বাম গণতান্ত্রিক জোট। হতাশা জানিয়েছে জামাত, খুশি নয় এনসিপিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে অভ্যুত্থানপন্থী জনতার আকাঙ্ক্ষা পুরোপুরি উপেক্ষিত। তবুও জুলাই ঘোষণাপত্রকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে দাবি করছে সরকার? এদিকে জুলাই ঘোষণাপত্রের আলোচনার মধ্যেই আলোচিত হচ্ছে এনসিপি প্রধান নাহিদ ইসলামের বিতর্কিত ফেসবুক পোস্ট, যেখানে তিনি লিখছেন, এখন রাজনীতি হবে 24-এর মূল্যবোধের উপর ভিত্তি করে। যারা 71-এ ফিরতে চায় তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। পুরনো রাজনীতিকদের চোখে কেমন এই নতুন রাজনৈতিক বাস্তবতা? এই আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি আপনার সাথে যখন কথা বলছিলাম এই আজকের অনুষ্ঠানের শিডিউল ঠিক করার জন্য, তখন আসলে আমি জুলাই ঘোষণাপত্র আপনারা বর্জন করেছেন সেই বিষয়ে কথা বলবো, এটাই নির্ধারণ করেছিলাম। আসলে মূলত সেটা নিয়ে কথা বলবো, কিন্তু শুরু করি একটু নাহিদ ইসলামের যে ফেসবুক পোস্ট, সেটা নিয়ে একটু আপনার কিছুটা মন্তব্য, কিছুটা আপনার কাছ থেকে জেনে। আপনি নিশ্চয়ই দেখেছেন সে ফেসবুক পোস্টটি, এবং সেটা এখন অনেক আলোচিত হচ্ছে। তিনি লিখছেন, একটুখানি আমি বাংলা করে বলছি, যে এই প্রজন্ম ইতোমধ্যে 71-কে অতিক্রম করেছে। কেউ আর পক্ষে 71 বা বিপক্ষে 71 এই দ্বিমুখী রাজনীতিকে মেনে নিতে প্রস্তুত নয়। 71 ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসেবে, সম্মানের নীতি হিসেবে, কিন্তু আর রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না। একইভাবে 47 ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে শ্রদ্ধার সঙ্গে, কিন্তু রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে না। মানে 71 রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না, 47 হবে না, 24 হবে শুধু। আপনার কি মন্তব্য? না, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তারা তাদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আসলে আপনি রাজনীতির যে প্রশ্নটা এখন তুললেন, আমি ঠিক জানি না যে আপনারা কেন আলোচনায় এইগুলোকে এত গুরুত্ব দিয়ে এজেন্ডা হিসাবে আনেন। প্রবলেমটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতি, এবং এটা একটা বড় সমস্যা। কারণ আমি জিনিসটাকে কোনো অস্বাভাবিক ঘটনা হিসেবে তো দেখছি না, স্বাভাবিক ঘটনা। কারণ এখন যে নামটি বললেন এবং তারা একটা দল করেছে, এই দলের রাজনীতি সম্পর্কে আমরা 100 ভাগ এখনো পরিষ্কার না হলেও সাধারণভাবে কিছু তাদের ঘোষণা, কিছু তাদের সংস্কারের প্রস্তাব, কিছু তাদের বক্তৃতার মধ্য দিয়ে জানি। তাতে এটা কিন্তু একটু সাধারণভাবে জানি, যে কথাটা বললেন এটাই তো তাদের পলিটিক্স। সুতরাং এখানে আমি নাথিং নিউ, মানে নতুন কিছু দেখতে পাচ্ছি না। এবং এই বাংলাদেশে বহুদিন ধরে ছিল যে 71-কে নাকচ করে অন্য কিছু পুনর্স্থাপন করার। এটা নানা মানুষ নানাভাবে চেষ্টা করেছে, ওরা হয়তো একটু নতুন ভাবে চেষ্টা করতে চাইছে। সুতরাং এইটাকে আমি রাজনীতির কোনো প্রধান এজেন্ডা মনে করি না। বরঞ্চ প্রধান এজেন্ডাটা হচ্ছে আজকে রাজনীতিতে এই যে ঘটনাগুলো ঘটলো, 53 বছরের বাংলাদেশে অনেকেই ওই সময়ে যাদের জন্ম ছিল, যারা পাকিস্তান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারাও রাজনীতিতে বহমান। নতুন প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধকে চেটকাইতে এমন জায়গায় করেছি, অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে, এবং তার বিরুদ্ধে যে আজকে রাজনীতি করারও আমি বলবো এক ধরনের দুঃসাহস দেখাচ্ছে। বরঞ্চ এই বিবেচনা আমাদের রিভিজিট করা দরকার, যারা মুক্তিযুদ্ধের কথা বলি, যে সেই জায়গায় সংকটগুলো কি ছিল এবং কি করা দরকার। কারণ এইটা যেটা নাহিদের কথা বললেন, এটা তাদের পলিটিক্স। সুতরাং এটা জনগণই এই ব্যাপারে ডিসিশন নেবে এবং গ্রহণ করবে। কিন্তু যে পলিটিক্সের সাথে আমি মনে করি মুক্তিযুদ্ধ এবং যারা মুক্তিযুদ্ধকে আমরা ওন করি,
তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে বলে আপনার আমার কি মনে মনে হয়। হয় মানে তাদের পলিটিক্সের ব্যাপারে সরকার যে খুব সিম্প্যাথেটিক সেটা বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আমরা এটা বুঝতে পারি, বিশ্লেষকরাও বলেন তাদেরকে কিংস পার্টি বলেও অনেকে অভিহিত করেন। আহ, আপনার কি মনে হয় যে আসলে মানুষের পালসটা কিরকম, তারা আসলে এই বয়ানটাকে কিভাবে দিচ্ছে, আপনার কি মনে হয়? না, মানুষের পালস বলতে এর তো সামগ্রিক উত্তর দিতে গেলে আফটার ইলেকশন দিতে হবে। ইলেকশনের আগে হয়তোবা আমার বলাটা যথাযথ হবে না। হবে না এই অর্থে বলি যে যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে তারা, যদি নির্বাচনে অংশগ্রহণ করার তাদের কোনো সুযোগ থাকে, তারা করবে, মানুষ গ্রহণ করবে কি করবে না তার উপর এটা দেখা যাবে। এইটা হচ্ছে একটা সাধারণ বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমার, যে দেখুন, মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষ তো উনি করে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু মুক্তিযুদ্ধের প্রবলেমটা হয়ে গেছে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে ধরেন বিগত যে সরকার ছিল তারা যে পরিমাণে অন্যায়, অত্যাচার, লুটপাটতন্ত্র, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মুক্তিযুদ্ধ যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, তার যে অধিকার সেটাকে ধ্বংস করে দেয়া, এই কাজগুলো করেছে। এখন অনেকের সামনে মুক্তিযুদ্ধকে তার যে মূল লক্ষ্য ছিল, জনগণের অধিকার প্রতিষ্ঠা, একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই জায়গাটা আমরা দীর্ঘদিন নিতে পারি নাই। এইটার জন্য আমি একক কাউকে দায়ী করব না। মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ছিল, কিন্তু তারপরে আমাদের সামনে বিভিন্ন সময় যে সুযোগ এসেছিল সেইটা কিন্তু আমরা অনেকেই পাইনি। কিন্তু সেই আমরার মধ্যে নিশ্চয়ই সেই দায় পুরোটা আমরা নিব না, কারণ আমরা তো ক্ষমতায় ছিলাম না। এই দায় যারা এই সময়কালে এই 53 বছরের ক্ষমতায় ছিল, তাদের কারোর কম হতে পারে, বেশি হতে পারে, বিশেষ করে বিগত যারা ছিল তাদের একটা বড় দায় নিতে হবে, সেটাকেই বিবেচনা করতে হবে। কিন্তু কিন্তু আমি আমি ওই মনে করি প্রশ্নটাতে আরেকটু যাই যে যে, এটা মনে করি একটু আমার কথা শেষ জি করতে জি দেন, আমি মনে করি যে মুক্তিযুদ্ধের প্রকৃত যে কি বলে যে পরিবেশ পরিস্থিতি ছিল যাতে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা তারপরে কি কি ঘটনা ছিল এর প্রকৃত তথ্য উপাত্ত, আমি প্রকৃত তথ্য উপাত্তই মেন করছি নির্মোহভাবে, যদি আমরা এই নতুন প্রজন্ম সহ সবার কাছে তুলে ধরতে পারি, তাহলে দেখবেন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে তার যে স্বমহিমায় উদ্ঘাটন করছেন, এবং তখন এই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসাও করতে পারবে না কেউ, মুক্তিযুদ্ধ নিয়ে তার বিরুদ্ধচারণও কেউ করেই বাংলাদেশে থাকতে পারবে বলে আমি মনে করি না। জি, আপনার কাছে প্রশ্ন করছিলাম যে নাহিদ ইসলাম যেটি বলছেন ৭১ বা ৪৭ সেটি আসলে রাজনীতিতে বৈধতিক মানে রাজনৈতিক বৈধতার নিয়ামক হবে না। মানে তাহলে কি ২৪ রাজনৈতিক মানে এখন কি বুঝতে পারছেন ২৪ই কি রাজনৈতিক বৈধতার নিয়ামক হিসেবে দাঁড়াচ্ছে? না, এটা এখনকার বোঝার ব্যাপার না, এটা হচ্ছে অ্যাপ্রোচের প্রবলেম। যেমন আপনি বলেন এখন বুঝতে পারছি মানে কি, তার মানে আমি গতকাল বুঝতে পারি নাই বা তার আগের দিন বুঝতে পারিনি, এটা কোথায় পেলেন আপনি? এইগুলো হচ্ছে আপনারা কতগুলো প্রভূতিক প্রশ্ন করেন, যেটা মানুষকেও বায়াস করে। সুতরাং আমি পরিষ্কার করে কথাটা বললাম। প্রথম কথা হচ্ছে যে কেউ কেউ মনে করতেই পারে যে দুনিয়ায় আগে কোনো ইতিহাস ছিল না, 24-এ নতুন করে পয়দা হয়েছে, এ কেউ মনেই করতে পারে। তো এই মনে করলে তো তাকে কোনো আলাদা ট্যাক্সও দিতে হবে না, বা এই মনে করা নিয়ে তার কথা সে বলতে পারে। কিন্তু বাংলাদেশে কথা পরিষ্কার করে আমরা প্রথম দিন থেকে বলে আসছি, বা আমাদের পজিশনটা কি, আমাদের ভিত্তি মহা 71-এর এই সময়ে অন্যতম ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধ কিন্তু হঠাৎ করে হয় নাই, হ্যাঁ, হঠাৎ বাংলাদেশের মতো কেউ যদি মনে করে সেটা হয়নি, এটা হাজার বছরের যে আমাদের আন্দোলন সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, সেই শোষণ মুক্তির সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, এবং আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে সংগ্রাম, এবং এই সংগ্রামকেও আপনি কালমিনেট করতে গেলে আপনি সেই কি বলে যে আমাদের ভাষার উপরে যে আঘাত 48-এ আসলো, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপরে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন, তারপরে 11 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, এর পুরো ধারাবাহিকতায় আপনাকে পুরো জিনিসটাকে দেখতে হবে, তাহলে এটাকে একটা জনগণের সংগ্রাম এবং তার বিজয় হিসেবে বিবেচনা করা যাবে। আমরা মনে করি মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের পরেই তো বললাম যে বিভিন্ন সময়ে শাসক গোষ্ঠী তার দায় দায়িত্ব পালন করতে পারে নাই বলেই তো 90 একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় 24-এ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এইটুকুই, এর বাইরে নাথিং নতুন কিছু সেটা আমরা মনে করি না। তবে নিশ্চয়ই এক একটা গণ অভ্যুত্থান সব একই রকম হয় না, তো এক একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসে। তো যেমন ধরেন 24-এর গণ অভ্যুত্থান, আমার বিবেচনায় তার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এইখানে সাধারণ ছাত্র, শ্রমিক জনতা যে অভূতপূর্বভাবে অংশ নিয়েছিল যার যার বিবেচনা থেকে, এবং বিগত সরকার মানুষকে যেভাবে অপমান করেছে, যেভাবে ভোটাধিকার বঞ্চিত করেছে, তার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল, নানামুখী ক্ষোভের ঐক্যবদ্ধ বহিঃপ্রকাশ এইখানে ঘটেছে। এখানে নানা ধরনের গ্রুপ ছিল, যার যার পজিশন থেকে, যার যার অবস্থান থেকে সে অংশ নিয়েছে, এবং এখন যার যার পজিশন থেকে সে আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করছে। এটাই কিন্তু
একটা মুভমেন্টের বিজয়ের পরে এই ঘটনাগুলো ঘটে, এবং সেক্ষেত্রে আরো তার ডাইন বাই অনেকগুলো ঘটনা থাকে, সেটা একটা বড় দাগের তাহলে আলোচ্য এখন বিষয়। আসলে প্রশ্নের ওই জায়গাটাই আবার, রাজনৈতিক বৈধতার নিয়ামক কি এখন আপনার দৃষ্টিতে? রাজনৈতিক বৈধতার নিয়ামক কি? কারণ নাহিদ হাসানের যে পোস্টে পড়ছে তিনি আরো বলছেন, যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। ২৪-এর অভ্যুত্থান বহু রাজনৈতিক শক্তির জন্য প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিয়েছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে। মানে আমি এটাকে অবাধ প্রশ্ন মনে করি। এটা আমি আমার আলোচ্য সূচিতে এটা খুব কি বলে গ্রহণযোগ্য আলোচ্য সূচি না বলে দিয়েই এটা নিয়ে আমি আলোচনার বিষয় মনে করি না, বরঞ্চ বাংলাদেশে আলোচনার অনেক এজেন্ডা আছে, সেই এজেন্ডার মধ্যে প্রবেশ তো করা মানে উচিত। আপনি আপনারা যদি বরঞ্চ মনে নাও করেন, এটা তার অনেক ফলোয়ার, এত মানুষ এটা নিয়ে আলোচনা করছে। এই ফলোয়ারদের সাথে কথা বলেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনি আমার যদি ২ জন ফলোয়ার থাকে বা আমি ২ জন মানুষকে সচেতন করতে চাই, তাহলে আসল এজেন্ডার মধ্যে থাকা উচিত যে কিভাবে বর্তমান যে আমরা প্রতিটা মুহূর্তে এক একটা সংকটও থাকে, সুযোগও থাকে, সেইটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা জনস্বার্থে কাজে লাগাতে পারবো, সেটাই একটা বাংলাদেশের প্রধান বিষয় বলে মনে কিন্তু করি। সেই যেমন আসল ধরুন এজেন্ডায় আপনারা যেগুলো কথা বলতে চান, খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কথা বলতে চান, সেই ইস্যুগুলোতে আপনারা আসলে পৌঁছাতে কেন পারেন না? সেই প্রশ্নটা পুরনো। না, সেটা বলতে এই যে আপনার প্রবলেম, আপনার মিন্স আমি আপনি ব্যক্তি বলছি না, হুম হুম। এই যে যারা মিডিয়া মানে এটা আমাদের করছেন, সাংবাদিকদের প্রবলেম। একেবারে আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। যেমন ধরুন তো গতকাল ভোটের আমি মাঠে কেন জনগণের কাছে গিয়ে এটা পৌঁছাতে পারেন না? শেষ করি, ওই তো আমি হ্যাঁ জনগণ সেই উত্তরই দিচ্ছি। ধরুন গতকাল সারাদিন ধরেই আমরা আমাদের পার্টিগতভাবে ঢাকা সহ সারা দেশে অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে ছিলাম। আপনি আমাকে আজকে ডেকেছেন, আমিও তো সারাদিনে নানামুখী কর্মকাণ্ডের ছিলাম, তার মধ্যে শুধু ঘরোয়া না, ওপেনও বক্তব্য রেখেছি। কিন্তু কথার কথা, আমি সকালবেলায় উঠে আজকে দু একটা পত্রিকায় দেখলাম তার অনলাইনে ভার্সন আছে, প্রিন্টেড ভার্সনে নেই। তা আপনারা সেই এজেন্ডা নিয়েই তো আলোচনা তুলছেন না। আপনি কথার বললাম আর কি, যে সেই এজেন্ডা যদি একটা আলোচনায় তুলতেন, তাহলে মানুষ কিন্তু আমাদের বুঝতে পারতো। আমি উদাহরণ দিই, যেমন ধরুন হয়তো আমি এর সাথে রেলিভেন্ট না, আমি একটা পয়েন্টই বলি, কারণ এরকম আমি হাজার পয়েন্ট বলতে পারবো। ধরুন এই যে সংস্কার প্রস্তাবে বহু নিয়ে আলোচনা হচ্ছে, আমরা যে তাদেরকে অনেক পয়েন্টের বিরোধিতার মধ্যে একটা বললাম যে জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ নিয়ে যে আলোচনাটা উঠলো, সেইটা কেন কমপ্লিট করলেন না? আমাকে বলেন, আপনি কি এটা নিয়ে আলোচনা তুলেছেন? কোনো মিডিয়া কি আলোচনা তুলেছে? হ্যাঁ, ২ লাইন একেবারে আসে নাই তা না, কিন্তু আপনি এটাকে ওই যে পিক করা শব্দ, বোধহয় আপনাদের শব্দ, আপনি এটাকে পিক করেন নাই। হয়তোবা আপনি মিন্স, আমি কিন্তু আপনাকে ব্যক্তি হিসাবে বলছি, আমি বলছি মিডিয়ার মেজর অংশকে বলছি, তারা হয়তো সোকল্ড পপুলিস্টিক পজিশন থেকে অন্য একটা পিক করছে। তা সুতরাং মানুষ যে একটা তার পজিটিভ ইস্যুর মধ্যে ঢুকে, আমার বিবেচনায় পজিটিভ, মেবি আপনি যেটা বলছেন আপনার বিবেচনায় পজিটিভ, আমি ওইটা নিয়ে তর্কে যেতে চাই না। তাহলে সেই আলোচনাটা যদি আমরা জনসমক্ষে আনতে পারতাম, আমাদের বিবেচনায় মানুষ সেটার মধ্যে ইনভলভ হতে পারতো, এবং তার কি কি দায়িত্ব নিজের স্বার্থে এবং ঐক্যবদ্ধ জনগণের স্বার্থে সেইটা নিয়ে আসতে পারতো। মানে এই মিডিয়া জন্য আপনাদের আসল কথাগুলো পিক করছে না বলেই আসলে জনসমর্থনের জায়গায় আপনারাও পিছিয়ে যাচ্ছেন। আমি মানে জনসমর্থন আগে, আমি বলছি প্রথমে জনসমর্থন তো পরের ব্যাপার, প্রথম হচ্ছে আমার কথাটা তো মানুষের সামনে আনতে হবে। মেবি জনগণ যদি এটা না মনে করে সে জনসমর্থন পাবো না, জনসমর্থন আমি এইটা ভুলে গেলে পাবো কি পাবো না আমি তার মধ্যে ঢুকতে চাই না। আমি ওই তো বলছি নাহিদ ইসলামরা জনগণের কাছে পৌঁছাচ্ছেন তাদের আমাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নিঃসন্দেহে নিঃসন্দেহে, হ্যাঁ এটা কারেক্ট, খুবই পৌঁছাচ্ছেন কারেক্ট। যেভাবে। যাই হোক, সেই আসলে মিডিয়ার তো দোষ ফলোয়ার সবসময় থাকে। আপনারাও মিডিয়া আমি তাদেরকে এখন নিয়ে একটু জি একটু আপনাদের যেমন আমি আলোচনার আবার জায়গায় না আসি। বলে আপনার মাধ্যমে সুযোগ হলো বলে বলি। জি ধরুন আজকে আপনি বাংলাদেশের পত্রিকাগুলো দেখেন, তারা দুই একটা কথা বললে যে পরিমাণ জায়গা তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে, বা আরো অনেকে এরকম আছে স্পেস দেওয়া হচ্ছে। আপনি বলেন, শুধু আমি আমাদের কথা বলছি না, বাম প্রগতিশীল বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে নিয়ে আপনারা কেউ কোনোদিন কোশ্চেনও করতে পারবেন না, তাদের কোনো কথাকে কি কেন মিডিয়ার সামনে আপনাদের আনছে? কথা কি অ্যাপিলিং না? কেন আসলে মিডিয়া পিক করে না? কেন করে না? বললাম মিডিয়া তো তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে কোন সমাজ ব্যবস্থার উপর মিডিয়া, ১ নম্বর। ২ নম্বর, মিডিয়া কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান না। ৩ নম্বর হচ্ছে মিডিয়ার মালিক কি চায়। ৪ নম্বর হচ্ছে মিডিয়া কি বলে যে সোকল্ড পপুলিস্টিক পজিশন কে সামনে নিয়ে আসতে চায়। ৫ নম্বর, মনে করে এখন মব টপ নানা ঘটনা ঘটতেছে, কাদেরকে একটু গুড বুকে রাখি। এই সমস্ত এরকম বহুবিধ কারণ আপনি এখন খুঁজে পাবেন। কিন্তু একটা শ্রেণী নিরপেক্ষ সমাজটা যেহেতু না, শ্রেণী বিভক্ত সমাজ, এখানে মিডিয়ারা প্রকৃতপক্ষে তাদের স্বার্থ রক্ষা করে। আরেকটা স্বার্থের কথা পরিষ্কার করে বলে দিই, যেটা দেখেন লেফটদেরকে তারা অত ধরে না, কারণ লেফটরা যে আমূল পরিবর্তন চায়, সেই সমাজের আমূল পরিবর্তনের একটা ব্যাপার হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় দেশ চলছে, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন করে সাজানো, মুক্ত বাজারের বিরুদ্ধে বামদের অবস্থান। কিন্তু আমার দেশের বলা যায় প্রায় সব মিডিয়া বা প্রায় সব এই যে চিন্তক যাদেরকে আপনারা সামনে দেখছেন, তারা কিন্তু সংকটের সমাধান খোঁজে প্রচলিত ব্যবস্থার মাধ্যমে এবং মুক্ত বাজারের মাধ্যমে। সুতরাং মুক্ত বাজারের বিরুদ্ধে যারা
ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে চায় তাদেরকে তারা স্পেস দিয়ে সামনে আনবে না, এটাই স্বাভাবিক। সুতরাং তারা কিন্তু মিডিয়া তাহলে স্বাভাবিক কাজটাই করছে। কিন্তু আপনারা যে আমূল পরিবর্তনটা, এই প্রশ্নটা আপনার কাছে আগেও অনেকবার করেছি যখন স্টুডিওতে কথা হতো, যে আমূল পরিবর্তনের পথে এত ভালো সুন্দর কথাগুলো জনগণের কাছে আপনারা পৌঁছাতে পারেন না বা ভোটে মানুষের সমর্থন আদায় করতে পারেন না, সেই কেনটা হয়তো আপনারা বিশ্লেষণ করছেন। যাই হোক, আমি আপনাদের জায়গায় আসি, আপনারা আসলে যা করলেন সেটি নিয়ে একটু কথা বলি। আমি আসলে মূলত কথা বলবো ভাবছিলাম জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান আপনারা বর্জন করেছেন। আপনি বলছিলেন যে, আপনার বক্তব্য শুনছিলাম যে আপনি মানে আপনাদের মতামত নেওয়া হয় নাই, আপনারা সেজন্য আসলে এই অনুষ্ঠানে সাক্ষী গোপাল হতে যাবেন না। কাদের মতামত নেওয়া হলো, কাদের মতামতের ভিত্তিতে এটা হলো? প্রথম কথা দেখেন, শব্দগুলো একটু খেয়াল করেন। আমি জানি না বর্জন করছি কি করছি না, আমি তো তা জানি না। আমি কথাটাকে একটু ক্রিটিক্যালি বললাম, কারণ প্রথম কথা হচ্ছে মানে গ্রহণ বর্জনের প্রশ্নটা আপনাকে কিভাবে হুটহাট করে এই ধরনের শব্দ বলেন। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো। অনুষ্ঠান কিসের? ঘোষণাপত্র পাঠ হবে। কিসের ঘোষণা ভাই? জুলাইয়ের একটা ঘোষণা। আচ্ছা ঠিক আছে, যদি কিছু পাঠ টাট করেন, পাঠ করা মানে কি? পাঠ মিটিং উপস্থিত থাকা মানে আমি হয়তো শুনতে যাব অথবা তার সম্মতি দেব। কিন্তু শুনলাম পরে যে দীর্ঘদিন ধরে নাকি ওনারা এগুলো তৈরি করেছেন এবং রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ দিয়েছেন। তার মানে আমি পার্টি এখানে যাওয়া মানে আমরা এক ধরনের সম্মতি দিচ্ছি। তা আমরা তো সম্মতি দেব না, কারণ আমরা কমিউনিস্ট পার্টি জেনে বুঝে না জেনে না বুঝে কোনো কিছুতে সম্মতিও দিই নাই, কোনো কিছু করি না। আমি যদি জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে আমরা বিবেচনা করতে পারতাম। সুতরাং তারা ডাকলেই চলে যাব, চেয়ার থাকলেই চলে যাই, বসতে হবে অনেক দলের মতো, এটা আমরা মনে করি না। সুতরাং এই বিবেচনা আমরা যাইনি। পরে আমরা ঘোষণাপত্রের নামে যেটা পত্রিকায় দেখলাম, এটা গতকাল এর আগেও বলেছি, হয়তো আপনার চোখে পড়ে নাই, গতকালও আমাদের পল্টন মোড়ের সমাবেশে এটা পরিষ্কার করে বলেছি। আমি দেখলাম দু একটা পত্রিকার অনলাইন ভার্সন অন্য জায়গায় আছে। এইটা আমরা ছোট করে যেটা বলেছি, কারণ এত মূল্যায়নও খুব জরুরি আমরা এটা মনে করি নাই, এটাকে পরিষ্কার করে বলেছি। এখানে দেখলাম ইতিহাস বিকৃতি আছে, এটা একচোখা। সুতরাং এই ঘোষণাপত্রে একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে আমরা মনে করি। এই হচ্ছে আমার কংক্রিট পজিশন গুলো আমি বললাম। এখন আপনি বললেন যে কার সাথে কথা বলে করছে, এটা তো আমার থেকে আপনাদের ভালো জানার কথা। আমি আপনাদের মানে মিডিয়ার কথা বলছি, আমি তো মিডিয়ার আপনি যে বললেন আপনারা শুনলেন যে দীর্ঘদিন ধরে নাকি এটা নিয়ে আলোচনা হচ্ছে, তো আপনারা ঐকমত্য কমিশনে যাচ্ছেন, এতগুলো রাজনৈতিক দলের সাথে বসছেন। আপনার ভুল বিবেচনা। এটা হচ্ছে আপনারা হয়তো অ্যাটেনশন দিয়ে সবটা খেয়াল করেন না বলে এবার আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা যে ঐক্যমত্য কমিশনে গেলাম, প্রতিদিন এটা নিয়ে পত্র পত্রিকা আসে, আপনি হয়তো এটাকে নজর দেন নাই। নজর দিলে দেখতেন এখানে ঘোষণাপত্র তো আলোচনার এজেন্ডাই ছিল না। তো আলোচনা হবে কেন? আলোচনা হয় নাই তো। ওইটা হচ্ছে অন্য একটা আলোচনা হলো, পরে এটা কিভাবে শুনলেন? হ্যাঁ, না না, দীর্ঘদিন আমি তো বললাম পত্রিকায় পড়লাম, আপনি কথাটা ভালো করে শুনলে বুঝবেন। শুনলাম এটা নাকি ফেব্রুয়ারি মাসে, তো পত্রিকা আপনাদের মাধ্যমে জেনেছি। আমিও পত্রিকায় দেখেছি। হ্যাঁ, তাহলে দেখলে আপনি কারেক্ট অ্যাপ্রোচ করেন, ইনকারেক্ট অ্যাপ্রোচ কেন করেন? এটা ভালো করে আপনি অ্যাটেনশন দেন, অ্যাটেনশন দিলে বুঝবেন। এবার আপনাকে আমার বুঝাইতে হচ্ছে এই সময় নষ্ট করে, অপ্রয়োজনীয়। প্রথম কথা হচ্ছে আমি পত্রিকায় পড়ে যেটা জানলাম, এর আগেও নাকি এরকম একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেটাকে গ্রহণ হোক বর্জন হোক আমরা জানি না। পরে পত্রিকায় পড়লাম ফেব্রুয়ারিতে নাকি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বা কেউ কেউ এরকম একটা প্রণয়ন করে বিএনপি এবং আরো একটা দুইটা দলকে দিয়েছে। সবই পত্রিকায় পড়া, এইটুকু আমি জানি। এর বাইরে তো আর আমার জানার সুযোগ নেই বা আমার ইন্টারেস্টও নাই, কারণ ওইটা দিয়ে আমি এই মুহূর্তে কোনো জনগণের স্বার্থ মুখ কিছু দেখছি না, এইটাই। আর ঐক্যমত্য কমিশনের শেষ দিকে এসে যেটা বলা হয়েছে, সেইখানে ঘোষণাপত্র ঘ উচ্চারিত হয় নাই, পত্রের পরে প উচ্চারণ হয় নাই, ত উচ্চারণ হয় নাই। সুতরাং ওইটাকে আমাদের ওই আলোচনার এজেন্ডা না। ওইখানে যেটা আলোচনা আছে সেইটাকে বলছে যে একটা আমরা সনদ করতে পারি কিনা, সেইটাকে জুলাই সনদ না জাতীয় সনদ, সেইটা নিয়ে একটা আলোচনা হয়েছে। তার একটা খসড়া তারা দিয়েছে, অবশ্যই সেটা তো আমি পেয়েছি, সেটা আমি সাথে সাথে মানে আপনি কি আপনাকে পত্রিকায় পড়ে জানতে হচ্ছে, পত্রিকায় পড়ে জানতে হচ্ছে যে আসলে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে, আপনারা এটার মানে যাতায়াত কথাবার্তা এর মধ্যে আপনারা আসলে এটার কোনোভাবেই পার্ট হতে পারলেন না। আবার তো আমি কেন পার্ট হতে পারলাম না? মানে আমি তো পার্ট হতে কি চাচ্ছি নাকি যে পারলাম না? যখন প্রশ্ন ওঠে তখন হচ্ছে আমি হয়েছে, আমি চেষ্টা করেছিলাম, পারলাম না। নো, এত সময় তো আমাদের নাই। অথবা পার্ট করা হলো না, সেটা যদি হ্যাঁ তা হতে পারে, এটাই হতে পারে। কিন্তু সেটা তাদের এজেন্ডা, ওইটা নিয়ে আমার খুব মানে মাথা ব্যথা নাই। ওই এজেন্ডার মধ্যে নিয়ে আমার কোনো আমার বা আমার পার্টির ঢোকার কোনো অত কেন মাথা ব্যথা কেন হচ্ছে না? মানে এই জুলাই ঘোষণাপত্রে সংবিধানে ঢোকানো হবে, বাংলাদেশে এটা হচ্ছে না এই কারণে, কারণ যে রেজিম একটা ছিল দীর্ঘদিন ধরে, 53 বছরে নানাভাবে ছিল। বিগত এক দশককে যারা 3টা নির্বাচন একেবারেই এমন ম্যানিপুলেট নির্বাচন করে মানুষকে অপমানজনক জায়গা করেছে, তাদেরকে হটাই দিয়ে আমাদের স্লোগান ছিল, এটা আপনার জানার কথা। আপনি ঢাকায় থাকা অবস্থায় একাধিক আলোচনা আপনার টেবিলে হয়েছে, আপনি যে টেলিভিশনে ছিলেন, তাতে আমাদের 3টা স্লোগান ছিল, এটাই মনে করেন। এবং এই কথাই জনগণের সামনে আবার বলতে চাই। প্রথম ছিল দুঃশাসন হটাও, শুধু দুঃশাসক না, দুঃশাসক।
দ্বিতীয় ছিল এর থেকে উত্তরণের ব্যবস্থা মানুষের কাছে আহ্বান। তৃতীয় ছিল এই কাজগুলো করতে হলে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা। তা আমরা ধরেন দুঃশাসন পুরোপুরি হটাতে পারিনি, দুঃশাসক হটিয়েছি। দুঃশাসন নানা মাত্রায় আছে, কারণ দুঃশাসন হটাতে গেলে যে দুর্বৃত্তায়িত অর্থনীতি সেটাকে ভাঙতে হবে, দুর্বৃত্তায়িত রাজনীতি ভাঙতে হবে, সেটা আমরা ভাঙতে পারিনি। কিন্তু আমাদের পরের যে স্লোগানগুলো ব্যবস্থা বদল এবং বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার সংগ্রাম আমাদের আছে। সুতরাং আমার ইন্টারেস্ট ওই জায়গায়, ওই কাজটি আমি করে যাব। আমি যতটুকু পেরেছি দুঃশাসক হটে গেছে, কিন্তু দুঃশাসনের মূল উৎপাদন এখনো করতে পারেনি, সেটা উৎপাদন করতে হবে। একই সাথে ব্যবস্থা বদল, এবং এই ব্যবস্থা বদলের জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ নির্দিষ্ট রাজনীতির সেটা গড়ে তোলাই আমার কাছে প্রধান কাজ। সেই কাজটাই আমি করার দিকে যাচ্ছি, মানে আমার পার্টি যাচ্ছে, এবং জনগণকে আহ্বান জানাচ্ছি যে যদি এই কাজটা আপনারা না করতে পারেন তাহলে আপনি হয়তো কল্পনায় স্বর্গরাজ্যের স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাস্তবে আপনার মুক্তি আসবে না। হয়তো কখনো একটু এই যে বলছেন যে মূল উৎপাদন আপনারা করতে চাচ্ছেন বা আপনাদের যে মানে স্লোগানগুলো যেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছেন, কিভাবে করবেন? এগুলো তো আসলে খুব দারুণ কথা। যদি বাস্তবায়িত হওয়া যেত তাহলে তো খুব দারুণ হতো। ধরেন মিডিয়া আপনাদেরকে পিক করছে না, আপনাদেরকে আসলে জনগণের কাছেও সেইভাবে পৌঁছাতে পারছেন না, এবং এই সরকারও যদি পাত্তা না দেয় বা এই ধরনের গুরুত্বপূর্ণ জিনিস জায়গায় যদি না ডাকে, তাহলে আপনারা পৌঁছাবেন কি করে? মানে এই মূল উৎপাদনটা করবেন কি করে? এবার আসি, আপনি একসাথে তো অনেকগুলো পয়েন্ট নিজেই নিজের উত্তর দিয়ে দিলেন, তা সেটা একটু প্রবলেম হয়ে যায়। মানে আমি কংক্রিট কথাটা বলা হয় না, কারণ আপনি 5 ধরনের উত্তর চাইলেন, তার মধ্যে কিছু প্রভোকেটিভ আছে, সুতরাং তার মধ্যে কংক্রিট উত্তর জনগণ বুঝতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। আমি আপনাকে খালি বোঝার জন্য, এটা অন্যভাবে আপনি নেবেন না। যেমন ধরেন আপনি অন্যান্য দলের দফা জানেন, আমরা কি চাই এটা কি আপনার মনে পড়ে? আমি একাধিকবার আপনার টেবিলে বলেছি, আমি জানি না, আমি যদি না, উত্তর আমার সব চাচ্ছি না, দলের সব দফা মনেও নেই। বিএনপি 31 দফা আমি দরকার বলতে হয় পারবো না, না, দরকার হয়, কারণ আমি পাল্টা কোনো প্রভোগ করি তবে না। দেখেছি। সেটা জি। আমি শেষ করি, আমি বোঝার জন্য, আমি আপনাকে দোষ দিচ্ছি না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমি অন্যতম, আমি কথাটা এটা বলার জন্য এটা বলেছি যে আমাদের প্রবলেম হচ্ছে আমরা আপনাদের মতো মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারলাম না। এখন করবো কি? এটা আমাদের হ্যাঁ দুর্বলতা, এই দায় আমি নিচ্ছি। কারণ আপনাকে 10 বার বললো আপনি কানে ওইটা নেবেন না, আমি জানি। আপনি মিনস আমি কিন্তু বারবার বলছি, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলছি হ্যাঁ। না। কারণ যারা মিডিয়ার একটা বিরাট আছে, তারা এমন একটা মাইন্ডসেট নিয়ে থাকে, সেই মাইন্ডসেটে ঢোকাটা এত সহজ না। আমি 10 বারও অনেককে পেপার দেওয়ার পরেও সে বলে তাই নাকি, এটা তো কখনো দেখি নাই, বলে আমাকে, তা আমি মাইন্ড করি না। কিন্তু ছোট্ট করে বলি, আমাদের পরিষ্কার বক্তব্য ওই যে আপনি যেহেতু জানেন না, তা সাধারণ মানুষ জানবে কিভাবে? আর আমরা মিটিং টিটিং করে যতটুকু পারি ওই গ্রামে গঞ্জে কিছু লোক জানে, কিন্তু আপনাদের প্রচারের এমন অনেকগুলো বিষয় আসে তাতে করে তার মাথার আওলায় যে অন্যটাই প্রাধান্য পায়, আমাদেরটা প্রাধান্য পায় না। কিন্তু এর জন্য দায় আমি নিচ্ছি, আমি অন্য কাউকে দায় দায়িত্ব দিচ্ছি না। আমাদের আরো কিভাবে আপনারা আমাদেরকে পাত্তা না দিলেও কিভাবে পৌঁছাবো সেই পথ আমাদের খুঁজে বের করা ছাড়া পথ নাই, এবং সেটাই আমাদের করতে হবে। সুতরাং এই দায় আমাদের, আমি অন্য কাউকে দায় দিচ্ছি না। এবার ছোট করে বলি, আমরা বলেছি যে দেশটাকে একটা সমাজতান্ত্রিক দেশ করতে হবে, আমাদের লক্ষ্য সমাজতন্ত্র সাম্যবাদ, এবং সেইটা করার জন্য এখন আমরা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন চাই। যেটা আমি ওদেরকে মিটিং গুলোতে বলেছি, আপনারা যে সংস্কার চান, আমরা তো সংস্কারের বাপ চাই। বাপটা এটা বোঝার জন্য, সরি, আশা করি দর্শকরা আমাকে একটু মার্জনা করবেন, আমি কথাটা সহজে বোঝার জন্য বলছি। মানে আমরা একটা বড় মৌলিক সংস্কার চাই, সেটাই যার জন্য আমাদের কর্মসূচির নাম আমরা দিয়েছি অনেকদিন ধরে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি। তার কিন্তু সুনির্দিষ্ট 17 দফা রয়েছে, এবং এইটা বহুদিন ধরে এই 17 দফাই আছে আমাদের, এবং এইটা ধরে। কিন্তু হয়তো যে কোনো আমাদের ত্রুটি আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি। আমি আপনার এই কথাটাকে আমি পজিটিভ ভাবে নিচ্ছি, এবং আমরা যাতে মানুষের কাছে আরো দুয়ারে দুয়ারে যে পৌঁছাতে পারি সেই প্রচেষ্টাই আমরা গ্রহণ করব। কেন এই কারণে বলছি, কারণ আপনাদের অনেকের যে পজিটিভ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে স্যালুট করি। এই আকাঙ্ক্ষাই কিন্তু বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছে, এই আকাঙ্ক্ষাই কিন্তু মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখবে। এই আকাঙ্ক্ষা কিন্তু কেউ মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করে অন্য জায়গায় নিতে পারবে না। এই আকাঙ্ক্ষাই কিন্তু সাধারণ মানুষের স্বার্থকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং সেই আকাঙ্ক্ষার কথা শুনতেই আপনাকে আমন্ত্রণ, এবং আমাদের আপনার কাছে অন্য বিষয়গুলোরও মূল্যায়ন জানতে চাওয়া। আপনি বলছিলেন যে আপনারা আসলে বাম গণতান্ত্রিক বামজোট আপনারা সেখানে যান নাই, সেই প্রক্রিয়ার সাথে আপনারা যেহেতু ছিলেন না, কিন্তু বাম অনেক মানে কিছু বাম দলকে দেখলাম, জুনায়েদ সাকিকে আমরা দেখলাম সেই অনুষ্ঠানে। তাদের সাথে যেমন আপনি বলছেন আপনি পত্রিকায় দেখেছেন, আমিও আসলে পত্রিকায় দেখেছি যে কথা হয়েছে বিএনপি জামাত এনসিপির সাথে। তো আপনার কি বাকি কারোর সাথে বা আপনাদের বাম যারা আছেন তাদের সাথে কি কখনো আলাদাভাবে কথা হয়েছে যে তারা কেন গেলেন সাক্ষী গোপাল হতে? এই কথাই আমি জিজ্ঞেস করি যে আপনি একটা নাম উচ্চারণ করে বাম তাকে বললেন, আপনি কি কখনো তার সাথে কথা বলেছেন? সে নিজেকে বাম মনে করে? আপনি এই প্রশ্নের উত্তর, আবার আমি আমি বললাম যে কোনো প্রশ্নের উত্তর চাই না, আমি বলতে পারবো না। তো আমি আমি খালি কথাটা যা জিজ্ঞেস আবার রিপিট করি,
আপনি নিশ্চয়ই সুযোগ আছে। আপনি এত প্রতিষ্ঠিত একজন অ্যাঙ্কর, আপনি ফোন করলে আপনার ফোন অবশ্যই সবাই ধরবে বা রিং ব্যাক করবে। জাস্ট আমার সাথে শেষ করার পর আপনি তাকে একটু ফোন দিয়েন তো, জিজ্ঞেস করুন তো সে বাম কিনা, কি উত্তর দেয়, পরে আপনি আমাকে আলাদা জানিয়েন। সুতরাং এই কথাটা বলার উদ্দেশ্য, বাম যে দাবি করে না তাকে কেন আপনারা বাম হিসাবে নিয়ে আসেন, এটা বুঝতে পারেন। এগুলো আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, বাম আমি দাবি করছি বলেই আমি বাম হয়ে যাব বা সবাই আমাকে বাম মনে করবে, এটাও কারণ নেই। তৃতীয় বক্তব্য হচ্ছে, দেখেন এইটা আমাদের বাম রাজনীতি, আমরা যারা দাবিদার বাম বলি তাদের অনেক বড় দুর্বলতা আছে। কি দুর্বলতা, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে বিশেষ করে আমরা 94 সাল 90 এর পর আমরা যে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার চাইলাম দ্বিদলীয় রাজনীতির বাইরে, দ্বিদলীয় বলতে একটা বাংলাদেশে আওয়ামী কেন্দ্রিক একটা রাজনীতি আর বিএনপি এবং অন্যদের কেন্দ্রিক রাজনীতি, আমি 90 সালের ঘটনাবলী বলছি, আপনি এগুলোর সাক্ষী জানেন। আমরা কিন্তু তখন আমাদের প্রধান পলিটিক্স হলো, মানে আমি বলছি আমরা কমিউনিস্ট পার্টি সব বাম, আমি দাবিদার শব্দটা আমি বোঝার জন্য উল্লেখ করলাম, কারণ আমি এটা নিয়ে তর্কে যেতে চাই না, আমাদেরকে যে যেভাবে ভাবে ভাবুক, আমার সেটা নিয়েও কথা না, আমার মূল কথাটা বলা। আমরা কিন্তু তখন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তুলেছিলাম, পরে 11 দল গড়ে তুলেছিলাম। তার একটা অন্যতম পলিটিক্স ছিল আমরা এই দ্বিদলীয় ধারার বাইরে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলবো। কিন্তু আপনি 94 পর থেকে আজকে 2024-25 রিভিজিট করেন, দেখবেন আমাদের মধ্যে অনেকে চলে গেল আওয়ামী বলয়ে, তারপর অনেকে চলে গেল বিএনপি বলয়ে। তাহলে যারা আওয়ামী বলয়ে চলে গেল, বিএনপি বলয়ে চলে গেল, যারা বামকে খারিজ করে দিয়ে নিজে হয়তো নিজের মতো করে চললো, তো এইটা তো আমাদের দুর্বলতা, একসাথে থাকতে পারলাম না, যার জন্য জনগণ অনেক সময় কি বলে বিভ্রান্ত হচ্ছে। সেটা একটা আমাদের ত্রুটির জায়গা। এইটা যদি আমরা একসাথে থাকতে পারতাম, আজকে হয়তো ইতিহাস অন্যভাবে হতে পারতো, হতো কিনা আমি জানি না, হতে পারতো। সুতরাং অন্য যারা গেছে না, তাদের কারোর সাথে এটা নিয়ে, মানে যে ল্যাঙ্গুয়েজ আপনি বললেন, এটা আমরা কথা বলিনি। অনেকে আমাদেরকে ফোন করেছে, তার মতো একটা ব্যাখ্যা দিয়েছে, কারণ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে বা এখন বাম গণতান্ত্রিক জোটের কনভেনার হিসাবে অনেকে কথা বলেন, যার যার কথা বলেছে সেটা হয়তো আমাদের ইন্টারনাল কথা। এই জন্য এটা নিয়ে আমি এইখানে অনিয়ারে কথা বলবো না। নিশ্চয়ই আপনারা পরস্পর কথা বললেই বুঝবেন কেন গিয়েছে। যারা ওইখানে গেছে দেখলাম ওইখানেই তারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিল, নেগেটিভ বলেছিল, পরে এসে প্রেস কনফারেন্সও করেছে। এটা যার যার ব্যাপার, যে এক একজন এক এক স্টাইলে চলে এবং তার মতো করে জিনিসটাকে ভাবার চেষ্টা করে। সুতরাং আমি ওইভাবে বিবেচনা করেই এইটাকে দেখার পক্ষে। জি, এই যে আবারও ওখানে আসে যে পত্রিকায় যেটা আপনি পড়লেন বা আমি পড়লাম যে দীর্ঘদিন মানে বিএনপি জামাত এনসিপির সাথে মতামত নেওয়া হয়েছে, এইটা নিয়ে আলোচনা হয়েছে, তারপরে এই ঘোষণাপত্রটা আসছে। এই আপনার কি এই আগ্রহ হয়েছে, মানে আপনার তো সরাসরি কথা বলবার সুযোগ হয় সবার সাথে, সব রাজনৈতিক দলের সাথে, যে এই এবং সরকারের যেহেতু ঐকমত্য কমিশনের বৈঠকেও যান, সরকারের অথরিটির সাথে কথা বলবার সুযোগ হয়, এই ঘোষণাপত্র আসলে মানে কোথা থেকে রচিত হলো বা কে কারা রচিত করলো? সরকারের মধ্যে থেকে তো বুঝছি, কোথা থেকে আসলো আসলে সেটা কি আপনার জানার সুযোগ হয়েছে? না, এটা জানার সুযোগ হয় নাই মানে কি, আমি এটা চেষ্টাও করিনি, কিন্তু সাধারণভাবে যেটা বুঝে নেওয়ার সেটা বুঝে নিয়েছে। এটা আমি আপনাকে একেবারে খোলা মনেই সব উত্তর দিচ্ছি, কোনোটা হাইড করার ব্যাপার নেই। প্রথম কথা, এটা আমি আমি ধরেই নেব এটা সরকারের পক্ষ থেকে রচনা করা হয়েছে। এবং এই যে যাদের কথা বললেন, যদিও তাদের মধ্যে 2 দল তো পরে এসে দেখলাম এর বিরোধিতা করছে। সুতরাং কে কতটুকু ইনভলভ ছিল আমরা তো এটা বলতে পারবো না। আমাকে যদি বলেন, আমার আরো ইন্টারেস্ট নাই এই কারণে, কারণ একটা গণ অভ্যুত্থানের আমরা আগে যদি নাও পারি, তাহলে গণ অভ্যুত্থানের পরপর আন্দোলনকারী শক্তিসমূহ বসে যদি আমরা কি কেন গণ অভ্যুত্থান করলাম এবং আমাদের আকাঙ্ক্ষা কি, সেটার যদি প্রতিফলন ঘটানোর জন্য এরকম একটা কিছু রচনা করে জাতির সামনে তুলে ধরতে চাইতাম, তখনকার প্রেক্ষাপটে আমার বিবেচনা এটা খুব সহজ ছিল। কিন্তু এতদিন পরে এসে যখন এটা আমরা করতে চাইছি, আমি এটা প্রথম দিনই আমার বুঝ হয়েছে যে এইটাই ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখিনি, এবং সেই সম্ভব একেবারেই আমি দেখি না। দেখি না এই কারণে এটা মনে হয় আর বলার দরকার নাই, আপনি এটা বুঝবেন। কারণ এই সময়কালে আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক অঙ্গনে যার যার মত, যার যার পথ, সেটাকে এস্টাবলিশ করার জন্যই আমরা এমনকি অনেক সময় অনেক আদর্শের তথাকথিত ঐক্যের কথাটাও বিবেচনা করছি। কারণ আপনি ধরেন চলার পথে অনেকগুলো দল একসাথে চললে আপনি কিছু পয়েন্টে ঐক্যবদ্ধ হয়ে আমরা চলার পথ ঠিক করতে পারি, কিন্তু আপনি আদর্শের ঐক্য তো করতে পারবেন না, কারণ আমরা তো এক একটা দল করি এক একটা আদর্শের। সুতরাং এক্ষেত্রে বয়ানের যে পার্থক্য থাকবে, এই পার্থক্য এখন মিনিমাইজ করা সম্ভব বলে আমার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়নি। এই জন্য ওইটার মধ্যে একেবারেই ঢোকার মধ্যে আমি নাই। জি, কিন্তু সেখানে আবার যদি সংবিধানে এটিকে এখন ঢোকানোর কথা বলা হচ্ছে যে এটি সংবিধানে রাখা হবে, সেক্ষেত্রে আপনারা কি এটার কোনো প্রতিবাদ করবেন?
না না, আমি তো বলেই দিয়েছি যে আমি তো, যেটা আপনি বললেন গতকালকের সভায়, এর আগে আমরা ওই 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 দিন যে যাইনি তখন টেলিভিশন বা পত্রিকা যারা জিজ্ঞেস করেছে সেটা বলেছি, যেটার সাথে জনগণের সম্পর্ক নাই, জনগণ 100% যেটাকে গ্রহণ করেছে বলে আমরা মনে করি না, সুতরাং সংবিধানের পার্ট হওয়ার তো এটা অবান্তর প্রশ্ন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যেটা পড়ে দেখলাম হুম। তাতে কিন্তু এই পুরো রাইট অফটা সংবিধানের পার্ট বলতে যেটা বোঝায় এই ধরনের কথা এখানে বলা আছে বলে কিন্তু আমি পড়ি নাই। আমি যেটা পড়ে বুঝেছি সেটা আপনার বললাম, এই যে আবার এই এই বুঝের মধ্যে ঢুকতে চাচ্ছিলাম না, আপনি হয়তো জোর করে ঢুকাইলেন। সেটা হচ্ছে যে এইটা যে একটা গণঅভ্যুত্থান ছিল, এইটা হয়তোবা ওইখানে কোনো একটা আইনের জায়গায় রাখতে চাই। আর দুই হচ্ছে এই ঘোষণাটা তারা একটা তফসিলি পার্ট এটা নিয়ে যেতে চাই। কিন্তু আমার মত আর তো বলার দরকার নেই, যেটা বললাম যে এইটা ইতিহাস বিকৃতি এবং একচোখা বিষয় হিসাবে ইতিমধ্যে অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আপনি নিজেই এর উত্তর দেন না, একটা পার্টি যেটাকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে মনে করে, তা সেই পার্টি কি সংবিধানের পার্ট হোক কখনো এটা চাইতে পারে? আমার মনে হয় তো সহজ উত্তর। এই উত্তর বরঞ্চ আপনি ভালো করে দিতে পারবেন, যে যে দল এটাকে মনে করে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং এই আছে, সে কি এটা কখনো সংবিধানের পার্ট চাইবে? হুম। আচ্ছা, এর উত্তর আমি তাহলে আপনার মানে কাছে তাহলে আসলে এটির ভবিষ্যৎ কি, সেটি একটা প্রশ্ন। আপনারা তো বর্জন করেছেন সেই ঘোষণা, মানে প্রক্রিয়ার সাথেও ছিলেন না, এখনো সেটাকে আম, আমলে নিচ্ছেন না। জামাত হতাশা ব্যক্ত করছে, এনসিপিও খুশি না, বৈষম্য বিরোধী বলছে যে জন আকাঙ্ক্ষার পুরোপুরি উপেক্ষিত হয়েছে। একমাত্র বিএনপিকেই মনে হয়, বা আর কোনো দল আছে কিনা জানি না, যে তারা বেশ সন্তুষ্টির কথা জানাচ্ছে। কিন্তু একদম ঘোষণাপত্রের সবশেষ পয়েন্টে বলছে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। মানে তাহলে এই বিষয়টি আর একটু সামারি করে বলছি তাহলে, যে তাহলে এটি স্পষ্ট যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটে নাই, দলগুলোর মধ্যে দলগুলোর আকাঙ্ক্ষারই তো প্রতিফলন ঘটলো না। সঠিক তো নাকি? বটেই বটেই। জি। এই তো আর নতুন করে বলার কিছু জি। নাই। এটা কেউ কেউ মনে করতে পারেন, বা যারা রচনা করেছে বা যারা ওইখানে গিয়েছিল তাদের মেজরিটি মনে করতে পারে যে এইখানে সকল মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, আমরা তা মনে করি না। হুম। আপনার কাছে ঠিক মানে যদি বলেন উল্লেখযোগ্য কোন কোন জায়গা মনে হয়েছে যেটি আসলে সঠিক না? এটা আমি ওটা দেখে বলতে হবে, 1 থেকে 28টা পয়েন্ট আছে তো, হুম। একটা দুইটা বলাটা যথাযথ হয় না, কিন্তু আমি ওই যে সাধারণভাবে যেটা বললাম ওইটাই। হুম। আমি তো বলেছি যে ইতিহাস বিকৃতি এবং একচোখা, এখন এগুলো ওই যে বললাম ইতিহাস বিকৃতি, তার মানে কি ইতিহাস কি, কেউ কেউ প্রশ্ন করতে পারে আপনি কি 1000 বছরের ইতিহাস পুরো লিপিবদ্ধ করতে চান, অমুক চান তমুক চান, নানা কথা আসবে। সুতরাং এখানে 28টা দেখলে দেখা যাবে প্রত্যেকটা পয়েন্টে কিছু না কিছু বলার আছে। সুতরাং এটা 28 পয়েন্ট নিয়ে আলোচনা করতে হলে 28 ঘন্টা লাগবে, তা কোনো একটা টক শো যদি 28 ঘন্টা করেন তখন হয়তো আমি কাগজপত্র নিয়ে ধরে ধরে আমার মত শুনতে চাইলে তখন আমি বলবো। যদিও আপনি কিন্তু বলেছেন যে তিনি আসলে খুব একটা মাথা ব্যথা আপনাদের না, খুব একটা নেই। সেটাই না, কারণ এমনি ওর থেকে যদি বলেন, যেমন আমি কথার কথা বললাম যে আমরা যে 17 দফা কর্মসূচির কথা বলছি, ওই 17 দফাই আমাদের বলা আছে, এটা তো পার্মানেন্ট না। কারণ এটা মনে রাখবেন, এই যে দফাগুলো বা সবসময় এটা পরিমার্জন পরিবর্ধন পরিচালন করতে হয়, তা বরঞ্চ অ্যাটেনশন ওই জায়গাগুলো দিতে হবে। যেমন ধরুন, আমি পছন্দ করি না করি, তবু কিন্তু আরো কোন জায়গায় অ্যাটেনশন দিতে হবে। ধরুন সোসাইটিতে একটা আসলো যে আমার সমাজের এই সংকট দূর করার জন্য আমি এই কংক্রিট চাই, ধরেন আমাদের দেশের দারিদ্র দূর করতে হবে, কারণ এখন এই সরকারের সময় বলছে প্রতি 4 জনের একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। শব্দটা খেয়াল করেন, এটা ওনাদের শব্দ, এটা আমার শব্দ না, বহুমাত্রিক দারিদ্র। তার মানে আগে যে দারিদ্র ছিল, যেটা আমরা কমিউনিস্টরা বহুদিন ধরে বলে আসছে, যে দুইটা খাইতে পড়তে দিলেই দারিদ্র দূর হয়ে যায়, নট দ্যাট। খালি ক্যালোরি হিসাব করলে দারিদ্র দূর হয় তা না, একটা সমাজের উন্নততর স্তরে দারিদ্রের সংজ্ঞাও পাল্টে যায়। এখন এইবার ওনারাই শব্দ ব্যবহার করছেন কোট আনকোট যে বহুমাত্রিক দারিদ্র। এখন এই যে 4 জনের একজন বহুমাত্রিক দারিদ্র, কেউ যদি এটা নিয়ে আলোচনা করে এই দারিদ্র দূর করার জন্য এই কাজ করা দরকার, আমি তো ওইটার মধ্যে আরো বেশি ঢুকতে চাই নিজের জানা বোঝার জন্য, যে ঠিক আছে ওই দারিদ্র দূর করার জন্য আরো কি কি করা, বরঞ্চ সেইটা নিয়েই আরো সময় আমাদেরকে ব্যয় করা, এটা সময় নষ্ট না, কারণ এটাই তো আমাদের একটা অন্যতম দায়িত্ব, নিজেদের যেমন ব্যয় করা দরকার, একই সাথে ওইটা নিয়ে ধরেন যদি জি। আপনাদের মতো টক শোতে ঐকমত্য আমরা আলোচনা কমিশনে আসলে এইরকম তাহলে গুরুত্বপূর্ণ। এটা একটু শেষ করি। শেষ করেন। আমি বলছি যে ওইটা যদি আমরা একটু আপনার টক শোর মাধ্যমে যদি দেখতে পারতাম, তাহলে দেখতেন যে ভদ্রলোকটি বা ভদ্র মহিলাটি এই টক শো শুনছেন, তিনি কিন্তু নিজের মাথা কাটাতে পারতো, এবং উনি মাথা কাটায় যদি ফিডব্যাক দিতেন, তাহলে কিন্তু আমরা আরো উন্নততর জায়গায় যেতে পারতাম। মানে আমাদের বিবেচনা যে এইরকম একটা জায়গায় যদি যেতে পারি, তাহলে পুরো সোসাইটি, সোসাইটি মানে তো জনগণ, তাকে নিয়েই আমরা একটা ভালোর দিকে যাত্রা করতে পারবো।
জি, জি তো প্লিজ এরকম বলছি। গুরুত্বপূর্ণ কথাগুলো কি মানে ঐক্যমত কমিশন আপনারা যেহেতু যান, অনেক কথাই মিডিয়াতে আসেও হয়তো না সবকিছু। আপনি বলছেন যে পিক করে মিডিয়া অনেক কথা, সো সবকিছু হয়তো আসে না। কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কথা কি আসে? শেষ আপনাদের কদিন আগে দেখলাম আপনারা বয়কট করে আসলেন কয়েকটি বাম দল ঐক্যমত কমিশনের সংবিধানের ৪ মূলনীতির, সেখানে ৫টি মূলনীতি হিসেবে প্রস্তাবিত হচ্ছে, সেটির একটা প্রতিবাদ করে। তারপর কি হলো? তারপরে কি আর কোনো আপডেট আছে? না, এটা যেমন ধরেন এখানেও আপনার বিভ্রান্তি, মানে ইনফরমেশন হুম, গ্যাপে হুম। আছেন। যদিও সব ইনফরমেশন গ্যাপ আমি পূরণ করার দিকে যাচ্ছি না, কারণ ওটা হয়তো সময় নষ্ট হবে। কারণ আপনি পরে যেটা বললেন ওইটা একটু ভালো করে দেখে নেবেন, তাই না হলে হবে কি, কারণ আপনি যখন উপস্থাপন এরকম করেন তখন বলবে যে উনি তো তাহলে জিনিসটা ভালো করে দেখেন। এই জন্য এটা আপনার জন্য হুম, বললাম, এটা আমার জন্য। কারেক্ট করে এবার দিন আসি। আমাকে। হুম, না, এটা কারেক্ট করার দিকে যেতে চাইলে আপনি ওটা অনলাইনে গেলেই পাবেন, কারণ ওই যে 4টার জায়গায় 5টা বলতে চাইছে ওটা কারেক্ট না। হুম, আমি একটু খালি বললাম আর কি, আমরা তো বয়কট করেছি, চূড়ান্ত বর্জন করেছি, ওটা তো আমি টেলিভিশনে ঘোষণা দিয়েছি, সুতরাং ওইটুকু কারেক্ট। কিন্তু এবার আমি আসি, আমি কিন্তু আগেও বলেছি, মনে রাখেন, এবার আপনি একটু যদি হোমওয়ার্ক করেন সেটা হচ্ছে আমাদের এবারে 11টা কমিশন ওরা গঠন করবেন। এটা নিয়ে আমরা কোনো তর্কে যাইনি, কারণ এটা ওনারা করেছেন, আমাদের তার আগে তো জিগাই করে নাই কি কি করবো না করবো। সেটা হলে তো আগে বলতাম কিভাবে বৈষম্য দূর হবে, এটার জন্য একটা কমিশন করেন, আগে কৃষি কমিশন করেন, আগে শিক্ষা কমিশন করেন, আগে শ্রম কমিশন করেন। আমরা এইগুলো হয়তো বলতাম, তো ওনারা জিগাই নিয়ে আমরা ওর মধ্যে ঢুকিও নাই, ঠিক আছে। ওনারা কেউ 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 হোমওয়ার্ক করেছে, ভালো খবর, এটাকে আমরা নেগেটিভ নিইনি, পজিটিভ নিয়েছি। 11টা ওনারা সংস্কার কমিটি করেছিলেন, তার মধ্যে ওনারা 5টা সংস্কার কমিটির অনেক আলোচনা, ওনারা যে স্প্রেডশিট নামে, আমি সহজে বোঝার জন্য প্রশ্নপত্রের মতো বলি, ওইটা হিসাব করলে ওই 5টা কমিশনে প্রায় 500-600 প্রশ্ন হতো। তার মধ্যে ওনারা নিয়ে আসছিলেন 166টা। সেটা নিয়ে আমাদের সাথে কমিউনিস্ট পার্টির সাথে 2 রাউন্ড আলোচনা হয়েছিল 166টা নিয়ে। তার সাথে আমরা কতগুলো একমত ছিলাম, কতগুলো গভীরভাবে দ্বিমত করেছিলাম, কতগুলো ব্যাপার আমরা জানতে চেয়েছিলাম, ব্যাখ্যা শুনতে চেয়েছিলাম, তারপর আমরা মত দিয়েছিলাম। এরপরে ওর থেকে ওনারা 19টা পয়েন্ট নিয়েছেন, ওনাদের ভাষায় ওনারা মনে করলো যেটা মৌলিক বিষয়। ওনাদের ভাষা, হুম, এটা আমার ভাষা না, এটা দরকার নেই আমার, কারণ আমি তো আরো অনেককে মৌলিক করতে পারি, কিন্তু এই জায়গায় যেহেতু এটার আয়োজক আমি না, এটা দরকার নেই। আমরা আমাদের পজিশন বুঝি যে হ্যাঁ কতগুলো এখানে পজিটিভ আলোচনার বিষয় আছে, যা যদি আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সংস্কৃতিতে একসাথে বসারও ছিল না, কথাবার্তা বলারও সুযোগ ছিল না, সেই ধরনের কথাবার্তা বলে আমরা যদি এক ধাপ অগ্রগতি করে রাখতে পারি আমরা রাজি আছি। কিন্তু এইটা করবে কারা? এখানে আমরা কমিউনিস্ট পার্টি প্রথম দিন যেয়ে বলেছি আমরা এটা যেটা করছি এটা একটা পরামর্শ সভা হতে পারে, এবং এইখানে আমরা যেটা ঐক্যমত্য হব সেটুকু আপনারা বলতে পারেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। আগামীতে যদি এখন আইন করে কোনো কিছু করার কি বলে যে আইনি কাঠামো থাকে করতে পারবেন, আর যদি কোথাও সংবিধান সংশোধনের ব্যাপার থাকে তার সংবিধানের এখতিয়ার তো আমাদের না, আর আমি কে ওইখানে যে বললাম আর হয়ে যাবে, এইটা তো আমার বুঝ আছে। এইটুক করতে পারবে একমাত্র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট, এবং সংবিধান কিভাবে সংশোধিত হয় ওটা সংবিধানের মধ্যেই লেখা আছে। শুধু ওইটা করা ছাড়া অন্য কোনো পথ আমাদের আছে বলে আমরা মনে করি না। এইটা বলেই আমরা ওই সবাই ছিলাম। তা সেইটা ওনারা যে কাজগুলো মনে করেছেন এটা বলেছেন, কিন্তু আমার বিবেচনায় আমি একটা উদাহরণ দিলাম আপনার, একটু আগে দিয়েছি, এটা একটু কংক্রিট কথা বলি। ওইখানে আমরা ওনারা শেষ দিন আলোচনা আনলেন, যেটা আমরা মনে করি প্রথমে আলোচনা আনলে ভালো হতো, যদি এর আগে পেপারে ছিল, সেটা হচ্ছে জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ। কথাটাকে বোঝার জন্য বলি, আপনারা জানেন যে আমাদের সংবিধানে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কথা, কাজের অধিকারের কথা, এগুলো কিন্তু আছে। কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছি, এবং এখন না 72 সালেই বলেছিলাম যে এইটা শুধু লিখলেই হয় না, এর কতগুলো আইনি অধিকার হিসেবে স্বীকৃত হইতে হবে। আইনি অধিকার কেমন? ধরুন আমার কাজের অধিকার, কি বলে অন্নের অধিকার, বস্ত্রের অধিকার, চিকিৎসার অধিকার যদি আইনি ভাবে সুরক্ষিত থাকে, তো ধরেন আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার টাকা পয়সা নেই, সরকার করছে না, আমি যদি কোর্টে যাই, কোর্ট কিন্তু সরকারকে বলে দেবে যে তুমি, সে একজন দেশের নাগরিক, তাকে এই ব্যবস্থা করো, এরকম একটা জায়গায় যাব। এবং সেইটা কি কি করা যায়, মৌলিক অধিকার সম্প্রসারণ, আমরা কিন্তু আলোচনা একটু শুরু করলাম, কিন্তু শেষ দিকে এসে এইটা আইনি কাঠামো দেওয়ার ব্যাপারে এই সংস্কার কমিশনের যারা আছেন তারা লিড করলেন না, বলে যে না এটা নিয়ে আইনি কাঠামো দেওয়ার ব্যাপারে অনেকের অনেক মত, দেশে সম্পদ আছে কি নাই নানা কথা বললেন, তো এইটা আমরা জেনারেল করে লিখি যে এটা সম্প্রসারণ করা হইবে। হুম, আমরা তখন দাঁড়িয়ে বললাম, এইবার দেখেন থলের বিলার বেরিয়ে গেল, যেটা জনগণের একটা প্রধান এজেন্ডা, যদি আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা অতগুলো, যেমন ধরেন এখানে ইন্টারনেট প্রাপ্তির অধিকারও আমার এখনকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে হুম, কিনা উদাহরণ দিলাম, হুম, এই রকমের জায়গাগুলো যদি সুনির্দিষ্ট করে আইন অধিকারের ব্যাপারে আমরা এখানে উপস্থিত রাজনৈতিক দলগুলো সর্বসম্মত একমত হতে পেরেছি, এই কাজটুকু যদি করতে পারতাম, তাহলে আগামীতে যে সরকার আসুক সে কিন্তু এটাকে পুরোপুরি উপেক্ষা করতে পারলো না। তা আমি বললাম সেই আলোচনা তো ওনারা ঢোকেন নাই, আর অন্যান্য বহু আলোচনা আছে হয়তো ওনাদের বইতে লেখা আছে,
কোনোটা আমরা পক্ষে বিপক্ষে, ওনারা এটা আলোচনা আনেন নাই। এখন আনেন নাই, ওনারা যুক্তি দেবে যে এরকম 1000 আলোচনা করলে তো 5000 রজনী লাগবে, তা আমাদের তো 5000 রজনী ভাই আমাদের দায়িত্ব না, তাহলে তার উত্তর নাই। সুতরাং ওনারা ওই কাজেই আমরা বললাম যে আমাদের বিবেচনায়, যেমন ধরেন আমরা শ্রমিকের ন্যূনতম মজুরি এই আলোচনায় তো ঢুকতে পারলাম না। আমাদের কৃষক অনেক ক্ষেত্রে খুশি হচ্ছে কম দামে জিনিস খেয়ে, কিন্তু তার উৎপাদন খরচ কিভাবে কমবে, কিভাবে সে ন্যায্য মজুরি পাবে, তো সে আলোচনাতে ঢুকলাম না। আমাদের নারীরা এইবারের আন্দোলনে যে ধরনের অনন্য ভূমিকা পালন করলো এবং বিগত দিনে নারী সমাজ যে ভূমিকা পালন করছে, তাদের নারী আর সংরক্ষিত নারী বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের কথা ছিল, অনেক রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলো না, ওইটা ওনারা জোর করে চাপানোরও চেষ্টা করলেন না, ওই মূলনীতিতে যেটা জোরাজুরি করার চেষ্টা করলেন। দিস ইজ দেওয়ার পজিশন। আমরা যার জন্য আমরা ক্ষোভ প্রকাশ ওই দিন আরো জোরে ক্ষোভ প্রকাশ করেছি। আমি বলছি এখানে একটা খুবই অন্যায় অনৈতিক কাজ। তাহলে এই ক্ষোভের মধ্যে থেকে আপনারা আসলে ঐকমত্য কমিশনের আলোচনার ভবিষ্যৎ কি দেখেন? মানে এর ভিত্তিতে জুলাই সনদ হবে সেটি আমরা জানছি, সেটির ভবিষ্যৎ কি দেখেন? আমি এখনো বলতে পারি না, এই কারণ আমরা তো শেষ বেলায় যেহেতু আদর্শিক জায়গায় তারা হাত দিয়েছে, আমরা বলেছি আদর্শিক জায়গায় যেহেতু হাত দিয়েছেন আপনাদের সাথে আলোচনায় থাকে না, আমরা ওইখানে এক অর্থে চূড়ান্ত ভাবে বর্জন করে চলে এসেছি। এখন বল তাদের কোর্টে, তারা যদি এখান থেকে না পিছায়, তারা যদি তাদের জায়গা অব্যাহত রেখে অন্যদেরকে নিয়ে কোনো ঘোষণা দিতে চায়, সেটা তাদের দেবে, দিস ইজ দেওয়ার ডিউটি। এটাও আমাদের এখন আর বল আমাদের কোর্টে না। কিন্তু তারা যদি তাদের জায়গায় পিছায় এবং যে ব্যাপারে আমরা 100 ভাগ ঐক্যমত্য হয়েছি সেইটুকে ধরে এসে যদি কিছু কাজ করার চেষ্টা করে, এবং এই কাজ হবে, এটা একটা পরামর্শমূলক আলোচনা করলাম, এবং আগামীতে পার্লামেন্ট নির্বাচন এগুলো আলাপ আলোচনা করে এগিয়ে যাবে, এই রকমের যদি ধারায় তারা থাকে তখন আমরা পজিটিভ ভাবে দেখবো। আর যদি এই ধারা থেকে বিচ্যুত হয়ে তারা নতুন কোনো ধারা বা নতুন কোনো জিনিস নিয়ে আসে, তাহলে এটার মধ্যে হয়তোবা আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনার অবস্থানগুলো বোঝার চেষ্টা করলাম। আপনি মিডিয়ার উপর অনেক ক্ষোভ ঝাড়লেন, রাগও ঝাড়লেন, কিন্তু অনেক ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভালো থাকবেন। রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।